আজকে শুধু বন্ধুকে নিয়ে বেরোইনি, সঙ্গে নিয়ে নিয়েছি মাকেও। কারণ আজকে আমরা যাব ১২ জ্যোতির্লিঙ্গমের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গম ভীমাশঙ্কর। তাই বন্ধু চলের এই শেষ এপিসোডে মা আর বন্ধু দুজনকেই সঙ্গী করে আমি বেরিয়ে পড়েছি ভীমাশঙ্করের উদ্দেশ্যে। আজ মন চেয়েছেতে সবাইকে জানাই স্বাগত। আমার বন্ধুচল পর্বের এটাই হচ্ছে শেষ পর্ব। আজকে আমি যাব ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর মানে দেবাদিদেব মহাদেবের মন্দির। আর সেই জন্যেই আমি সঙ্গে নিয়ে নিয়েছি মাকে, কারণ আমার বন্ধু গোপার মতো আমার মাও কিন্তু ভীষণ শিবভক্ত। বাইরেটা একবার দেখছেন কিরম ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারেই আমরা বেরিয়ে পড়েছি। সেভাবে দেখতে গেলে খুব একটা ভোর নয়, কিন্তু এখন মোটামুটি 4:30 পৌনে 5টা বাজে। কিন্তু মুম্বাইতে প্রায় 7টার সময় সূর্য ওঠে, তাই এটাকে মাঝরাত বললেও বোধহয় ভুল হবে না। এতটাই অন্ধকার এখন এখানে। এত সকালে বেরোনোর কারণ আমাদের পাড়ি দিতে হবে প্রায় 300 কিলোমিটার পথ। আমরা যেখানে যাচ্ছি সেই ভীমাশঙ্কর মুম্বাই থেকে 300 কিলোমিটার। আমাদের যেতে হবে পুনে ডিস্ট্রিক্ট হয়ে। মুম্বাই থেকে পুনে 150 কিলোমিটার, আর পুনে শহর থেকে ভীমাশঙ্কর মন্দির প্রায় 125 থেকে 130 কিলোমিটারেরও বেশি। তাই সব শুদ্ধ ওই মোটামুটি 300 কিলোমিটার ধরা যায়। তাই এত সকাল সকাল বেরিয়ে পড়া। যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই তো ভালো। অল্প অল্প আলো আসছে, মানে এখন ধরুন এই 6টা মতো বাজে। কিন্তু ভোর 5টাই হোক বা 6টা বা রাত্রির 10টা বা রাত্রির 2টো, মুম্বাই শহরের কিন্তু ট্রাফিকের কোনো শেষ নেই। দ্য সিটি নেভার স্লিপস। সত্যি সত্যি মুম্বাই কিন্তু রাত্রিরে ঘুমোয় না। এইবারই সূর্যি মামা একটু একটু করে দেখা দিচ্ছেন। কি সুন্দর ভোর না? ভারী সুন্দর লাগে কিন্তু সকালবেলা কোথাও বেরোতে, সে গরমকালের ভোরই হোক বা শীতকালের। শীতকালে ভোরে বেরোতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু একবার বেরিয়ে পড়লে এর আমেজটাই আলাদা। শহরের থেকে দূরে, শহরের কোলাহলের বাইরে, এই দূষণ পলিউশন সব কিছুকে পেছনে ফেলে যতই শহর ধোঁয়াতে কালো ধোঁয়াতে ভরে যাক না কেন, এইরকমভাবে সকালটা কিন্তু সব শহরেই কিছুক্ষণ হলেও নির্মলই থাকে। এবার আমরা শহর ছেড়ে এসে পড়েছি মুম্বাই পুনা হাইওয়েতে। মুম্বাই পুনা হাইওয়ে সত্যি অপূর্ব। যেমন সুন্দর মাখনের মতো রাস্তা, আর তেমন সুন্দর তার প্রাকৃতিক দৃশ্য। মুম্বাই থেকে পুনা আসতে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগে না, যদি না আপনি ভয়ঙ্কর কোনো ট্রাফিকের মধ্যে পড়েন। মুম্বাই থেকে পুনা 150 কিলোমিটার, তাই 3-3.5 ঘন্টায় আপনি অনায়াসে পৌঁছে যেতে পারেন। আর এরকম রাস্তার মাঝে পেয়ে যাবেন অসংখ্য টানেল। এই টানেলগুলো ক্রস করতে কিন্তু বেশ মজার লাগে। পুনা যেতে গেলে আপনাকে খান্ডালা, লোনাভলা এই সমস্ত শৈল শহরগুলোকে পেরিয়ে তবে যেতে হবে। তাই বুঝতেই পাচ্ছেন কি সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। এই মাখনের মতো রাস্তা আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনি যে কখন পুনে পৌঁছে যাবেন সেটা আপনি বুঝতেই পারবেন না। ঠিক আমাদেরই মতো আবার একটা টানেল ক্রস করছি আমরা। কি সুন্দর লাগছে তাই না? মারাঠি ভাষায় টানেলকে বলে বোগদা। তাই কোনো টানেল আসার আগে রাস্তার ধারে লেখা থাকে বোগদা পুটে আহে, মানে সামনে টানেল আছে। সূর্যি মামা এখন বেশ তার স্বমহিমায়, আর আকাশও খুব সুন্দর। একদম শরতের আকাশের মতো লাগছে না? ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন যাকে বলে। আমি আর গোপা আজকে ভীমাশঙ্কর যাব শুনে মা কিন্তু প্রথম থেকেই আমাকে বলেছিল আমিও যাব। অবশ্য আমি মাকে নিতামই, কারণ মাও খুব শিবভক্ত। তাই জ্যোতির্লিঙ্গম দর্শনে যাচ্ছি আর মাকে নিয়ে যাব না, তা তো হয় না। আমরা পুনে শহর থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু মানে আমরা তো পুনেতে থাকবো না। পুনে থেকে এবার আমরা সেই রাস্তাতে চলে এসেছি যে রাস্তা ধরে আমাদের ভীমাশঙ্কর যেতে হবে। ভীমাশঙ্কর কিন্তু একটা জঙ্গল বলতে পারেন, মানে ভীমাশঙ্কর ওয়াইল্ড স্যাংচুয়ারিও এখানে রয়েছে, এবং এটা ট্রেকারদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর জায়গা, মানে ট্রেকারদের অত্যন্ত পছন্দের এবং প্রিয় জায়গার মধ্যে অন্যতম ভীমাশঙ্কর।
আর সেই ভীমাশঙ্করই জঙ্গলের মধ্যে অবস্থিত দেবাদিদেব মহাদেবের মন্দির। যে ১২টা জ্যোতির্লিঙ্গম আমাদের ভারতবর্ষে আছে, তার মধ্যে ৩টে জ্যোতির্লিঙ্গমই আছে কিন্তু মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের এই পুনে ডিস্ট্রিক্ট বা খের তালুকার মধ্যে রয়েছে ভীমাশঙ্কর। ঔরঙ্গাবাদ, অবশ্য এখন ঔরঙ্গাবাদ নাম নয়, এখন ছত্রপতি সম্ভাজিনগর তার নাম চেঞ্জ হয়েছে, সেখানে রয়েছে ঘিজনেশ্বর। আর নাসিক, সেখানে রয়েছে ত্রম্বকেশ্বর। এই ৩টে জ্যোতির্লিঙ্গমই কিন্তু মহারাষ্ট্রে। বাকি ১২টা জ্যোতির্লিঙ্গম মানে বাকি ৯টা জ্যোতির্লিঙ্গম ছড়িয়ে রয়েছে ভারতবর্ষের অন্যান্য দিকে। সেগুলো হলো, উত্তর থেকেই শুরু করি তাহলে। প্রথমেই কেদারনাথ, যেটা উত্তরাখণ্ডে। তারপরে রয়েছে গুজরাট। গুজরাটে রয়েছে ২টো জ্যোতির্লিঙ্গম, একটা সোমনাথ, তারপরে হচ্ছে নাগেশ্বর। এরপরে আমি চলে আসি আমাদের সবথেকে প্রিয় কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গম উত্তরপ্রদেশের বেনারস বা কাশীতে। এরপরে ঝাড়খণ্ডে বৈদ্যনাথ, আগে বিহার ছিল, এখন ঝাড়খণ্ড। এরপরে এসে যাই আমাদের ভারতবর্ষের ঠিক মাঝখানে মধ্যপ্রদেশে, সেখানেও অবস্থিত মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর, এই ২টো জ্যোতির্লিঙ্গম। এবার শুধু বাকি থেকে গেল দক্ষিণ। দক্ষিণে অন্ধ্রপ্রদেশে মল্লিকার্জুন এবং তামিলনাড়ুতে রামেস্বামী। এই হলো আমাদের পুরো ১২টা জ্যোতির্লিঙ্গম। আমি এখন ভীমাশঙ্করের যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে ভীমাশঙ্করের জঙ্গল বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অফ ভীমাশঙ্কর। এটা ওয়েস্টার্ন ঘাটের একটা পার্ট। এই জঙ্গলে কিন্তু অনেক আনকমন পশু পাখি, কীট পতঙ্গ এবং খুব রেয়ার প্লান্টও দেখা যায়। কিন্তু সব থেকে যে রেয়ার অ্যানিম্যালটা এখানে আছে এই জঙ্গলে, মানে এই জঙ্গলে গভীরে গেলে আপনি তার দেখা পাবেন, সেটার নাম হচ্ছে মালাবার জায়েন্ট স্কুইরেল। একটা বিরাট বড় কাঠবেড়ালি, কিন্তু খুব সুন্দর রং। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করেছি, আমরা তো আর সামনে থেকে দেখতে পাইনি। এই কাঠবেড়ালিটার লোকাল নাম হচ্ছে শেকারু। কি সুন্দর না দেখতে। এবার বলি ভীমাশঙ্কর এই নামের কারণ। এই নাম এসেছে ভীমা নদীর জন্য। ভীমা নদীর জন্যই এই ভীমাশঙ্কর নাম। এবং এই ভীমা নদী পান্ডারপুর অঞ্চলে পরিচিত হয়েছে চন্দ্রভাগা নদীর নামে। চন্দ্রভাগা নদীর নাম আপনারা অনেকেই জানেন, কিন্তু ভীমা নদীর নামটা খুব একটা পরিচিত নয়। আর এখানে হয়েছিল শিব ঠাকুর এবং ত্রিপুরাসুরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ, এবং সেই যুদ্ধের কারণেই এই নদীর উৎপত্তি, মানে ভীমা নদীর উৎপত্তি। আর এই সবের জন্যেই এখানকার নাম হচ্ছে ভীমাশঙ্কর। এই মন্দির আসলে তৈরি হয়েছিল ১৩০০ সেঞ্চুরিতে। তাহলে বুঝতেই পারছে কত প্রাচীন এই মন্দির। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। এখান থেকে আমাদের এবার হেঁটে যেতে হবে প্রায় ১ কিলোমিটার পথ। আর সেই ১ কিলোমিটার পথ আপনাদের যেতে হবে কিন্তু সিঁড়িতে, মানে সিঁড়ি আছে ২০০ থেকে প্রায় ২৫০টা মতো। সেই সিঁড়ি চড়েই কিন্তু আমাদের এই ১ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। মাকে নিয়ে কিভাবে যাব ভাবছিলাম, কিন্তু দেবাদিদেব মহাদেব আমাদের সহায়। স্থানীয় একজন এসে বললেন ওনাকে কিছু টাকা দিলে উনি একদম আমাদের গাড়িটা মন্দিরের সামনে নিয়ে চলে যাবেন। সেই মতো আমরা একদম চলে এসেছি মন্দিরের সামনে। আসলে এটা মন্দিরের পেছন দিক, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এই মন্দির ছাড়াও কিন্তু আর একটা মন্দির আছে, ভীমাশঙ্করেরই আর একটা মন্দির আছে। তাকে বলা হয় গুপ্ত ভীমাশঙ্কর। সেটা গভীর জঙ্গলের মধ্যে। সেখানে যাওয়া অত্যন্ত দুঃসাধ্য এবং নর্মালভাবে সেখানে কাউকে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না। ওইখানেই নাকি আসলে যুদ্ধটা হয়েছিল। আমি, মা আর গোপা, আমরা ৩ জনেই চলে এসেছি মন্দিরের পেছন দিকটাতে। এই দেখুন মন্দির, দর্শন করুন। সহ্যাদ্রি পর্বতমালার মাঝে এই মন্দির। আর এই যে গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে ভোরগিরি গ্রাম। এটা খেত তালুকার মধ্যে অবস্থিত। পুনে ডিস্ট্রিক্ট তো বলতেই পারেন, পুনে ডিস্ট্রিক্টের মধ্যেই খেত তালুকা। আমরা এখান থেকে প্রয়োজনীয় ফুল, বেলপাতা এই সমস্ত নিয়ে নিলাম। আর গোপা রাস্তা থেকে প্রচুর আকন্দ ফুল তুলেছিল শিব ঠাকুরের মাথায় দেবে বলে। এটা হচ্ছে সর্বতীর্থ কুণ্ড, কিন্তু এখন কুণ্ড স্নান বন্ধ আছে, দেখতেই পাচ্ছেন একদম জল নেই। যেহেতু কোনো জল নেই সেহেতু স্নান আর কি করে করা যাবে। মন্দিরের সংস্কারের কাজ চলছে, সেই জন্য চারদিকেই বাঁশ লাগানো। যাই হোক, তাতে আমাদের অসুবিধা খুব একটা কিছু হয়নি।
আর আমাদের একটা সুবিধে হয়ে গিয়েছিল, প্রথম কথা আমরা পেছন দিক দিয়ে ঢোকার কারণে এবং সোমবার না হওয়ার কারণে ভিড় অপেক্ষাকৃত কম ছিল। কারণ মাকে নিয়ে সবসময় ভিড় জায়গায় যাওয়াটা একটু অসুবিধেই হয়ে যায়। আর আমি নিজেও খুব একটা ভিড় ভালোবাসি না, আপনারা এতদিনে জেনেই গেছেন। কি সুন্দর বাবার ত্রিশূল আর ঘণ্টাটা লাগানো আছে দেখুন। এই যে ঘণ্টাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ঘণ্টাটার একটা ছোট্ট ইতিহাস আছে। এই ঘণ্টাটা চিমানজি আপা যখন ভাসাই ফোর্টে পর্তুগিজদের পরাজিত করেছিলেন, সেই সময় ৫টা ঘণ্টা পেয়েছিলেন। তার মধ্যে একটা ঘণ্টা উনি এখানে দান করেছিলেন। আর এই যে মন্দির আপনারা দেখছেন, এই যে মন্দির, এই মন্দিরের যে এখন আমরা প্রবেশ করব, এইটাকে বলা হয় সভা মণ্ডপ, যেটা আগে ছিল না। এই যে সভা মণ্ডপ, এটা আগে ছিল না, শুধু মন্দিরটাই ছিল। এই সভা মণ্ডপটা নির্মাণ করে দিয়েছিলেন নানা ফডনবিস, এবং শিবাজি মহারাজও কিন্তু এই মন্দিরের সংস্কারের কাজে অনেকটা সাহায্য করেছিলেন। যথারীতি এখানেও বাবার ছবি তোলা নিষেধ। আমি একটুখানি চেষ্টা করেছিলাম যদি ওই স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে সেটার ভিডিও নেওয়া যায়, কিন্তু আপনারা বাবাকে দর্শন করে নিন। এখানে এখন শুরু হয়ে গেছে নাম গান। বেশ ভালো লাগছিল বসে থাকতে। এখানে একটা খুব ভালো সিস্টেম দেখলাম, খুব সুন্দরভাবে পুজোর ব্যবস্থা। মানে একজন একজন করে বাবার সামনে যাচ্ছেন এবং বাবাকে ছুঁয়ে বাবার মাথায় ফুল, বেলপাতা, জল দিয়ে আপনি কিন্তু আপনার মনের মতো করে পুজো করতে পারবেন। মা আর গোপা ভীষণ খুশি, তারা খুব সুন্দর করে পুজো দিয়ে এখন আমরা বেরিয়ে আসছি মন্দির থেকে। তাদের মন একেবারে ভরে গেছে পুজো দিয়ে, কারণ এর আগে যত মন্দিরেই গেছি এত ভিড়, বাবাকে দর্শন পর্যন্ত ভালো করে করতে দেওয়া হয় না। দেখুন, ভক্ত কিন্তু আমরাই শুধু নই দেবাদিদেব মহাদেবের, আরও ভক্ত রয়েছে এখানে তার, দেখছেন? এখানে নন্দী মহারাজও রয়েছেন দুজন। আহ, আমার মা যথারীতি সব কিছুতেই ভীষণ আপ্লুত হয়ে পড়েন। তো যাই হোক, ওরা দুজনেই খুব খুশি, আর ওদের এত খুশি দেখতে পেয়ে আমারও খুব ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছিল। আমার তো বরাবরই দেবস্থান ভালো লাগে, আর এরকম একটা মানে ঐতিহাসিক বলুন, পৌরাণিক বলুন, সব দিক থেকে এই স্থানের মাহাত্ম্য তো একদম অন্যরকম। আর এটা আমাদের ভারত, আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের কালচার, আমাদের সংস্কৃতি। তার তো আলাদাই একটা গুরুত্ব আমার কাছে তো ভীষণভাবে, আমি জানি আপনাদের কাছেও তাই। আমরা একটু মন্দির চত্বরটা ঘুরে দেখছিলাম, কিন্তু সব জায়গাতেই মন্দিরে সংস্কারের কাজ চলছে, তাই জন্য সব জায়গায় একটু বাঁশ বাঁধা রয়েছে। এই যে বিশেষ স্টাইলটা, যে স্টাইলে এই মন্দির তৈরি, এই স্টাইলটাকে বলে নাগারা স্টাইল। আমি যখন নাসিক গেছি, ত্রম্বকেশ্বর গেছি, তখনও কিন্তু একই রকমভাবে এই মন্দিরই দেখেছি। মানে এই স্টাইলেই কিন্তু মন্দির বানানো, এই নাগারা স্টাইলেই। এই মন্দির যে ঠিক কে তৈরি করেছিলেন তার সঠিক কোনো তথ্য কিন্তু পাওয়া যায় না। তবে যেটুকু জানা যায়, ১৩০০ শতাব্দীতে, মানে ১৪৩৭ খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি হয়েছিল। ৮০০ বছর পুরনো এই মন্দির দর্শন করে আমরা স্বভাবতই খুব খুশি। আজ রাতটা আমরা পুনে শহরে থেকে কালকে আমরা মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করব। কারণ এখন প্রায় ৫:৩০-৬টা বাজে, তো এখন যদি ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিই, অনেকটা রাত হয়ে যাবে আমাদের মুম্বাই পৌঁছতে। ভারী সুন্দর কাটলো এই সময়টা মার সাথে, গোপার সাথে। আর এই ছবিগুলো আমাদের সঙ্গে থেকে যাবে সারা জীবনের স্মৃতি হয়ে। পরদিন সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। পুনে থেকে মুম্বাই ফেরা খুবই সোজা, একই সেই মুম্বাই পুনে হাইওয়ে। তবে গোপা বলল যে এসছি যখন, চল একবার অটল সেতু দিয়ে বাড়ি ফিরি, মানে মুম্বাই ফিরি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ মুম্বাই পুনে হাইওয়ে থেকে বাঁ দিকে বেঁকে আপনাকে অটল সেতু ধরতে হবে। অবশ্য তার জন্য আরও ১০ কিলোমিটার আপনাকে যেতে হবে। এই যে সেই অটল সেতু, যেটা কিনা সমুদ্রের ওপর দিয়ে ১৭ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। এখন অবশ্য এই চারদিকে খুব বড় বড় করে ওরা ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, কারণ কিছু ঘটনা ঘটেছে, যার জন্য এই সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে থাকবেন, আর সেটাই করবেন যেটা মন চায়। আজকে আমি আসি, অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি টাটা।